ঘরটা বেশ ঠান্ডা হয়ে আছে, বাইরে বোধহয় শীতল হাওয়া বইছে। শ্রাবণ যারা বৃষ্টি নামতে পারে, পর্দা উঠছে, একটু পর পর এক ফালি আলো ঝলকে পড়ছে ঘরের সাদা মেঝেতে। বাতি নিভানো, তবে আলোক শূন্য নয় কোনো কিছুই। পাতলা পর্দা ভেদ করে আসা কিরণের সব দৃশ্যমান। তোহার ঘাড়ে গলা ব্যান্ডেজ এই লাগিয়ে দিয়ে তিহান কোমল স্পর্শে তার বাম গালে হাত ছোঁয়ালো, চুলগুলো কানে পিছে গুজে দিতে দিতে মৃদু স্বরে বলল, আর কোথায় লেগেছে? এতক্ষণ তেজপূর্ণ ভঙ্গিতে তিহানের বুকে লেপ্টে থাকলো এই নরম কণ্ঠটার ভিতরে কান্নাটা ফুলে ফেঁপে উছড়ে পড়ল তোহার। গালে রাখা হাতটা নামিয়ে নিজের দুহাতে মুঠোয় নিয়ে অদ্ভুত আর্তনা করে গুঙ্গিয়ে উঠল সে। সেই সাথে গড়িয়ে পড়ল অবিরাম অশ্রুপাত। পাঞ্জাবি ভিজে উঠল বুকের ওপর। সেই ভেজা জলের অস্তিত্ব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তিহান। সব কোমল লণ্ডভণ্ড হয়ে গেল। তার এই নিষ্পাপ ফুলটাকে কেন এত বেদনা সহ্য করতে হলো? কেন সে আগে এলো না? কেন মেয়েটাকে এই নরপশু ছুঁয়ে দিল? তোহার কান্নার বেগ বেড়ে যাচ্ছে। পাহাড় সমান কষ্টে দিশাহারা তিহানের উপায় না পেয়ে তোহার মাথাটা বুকের সাথে আরও একটু জোরে চেপে ধরল। হাত দিয়ে গাল চোখ মুছিয়ে দিয়ে বলো, কেঁদো না, আমি আছি তো। তোহার কান্না হু হু করে বেড়ে গেল। কেন উন্মাদ হয়ে উঠল সে। তিহানের বাহু ঘামছে ধরল খুব জোরে, নখগুলো যেন ভেদ করে গেঁথে যাচ্ছে। তোয়া আশ্রে দিচ্ছে এবড়ো থেবড়ো করে। হুঁশ নেই তিহান, বলো না কিছু। তার বাহু রক্তাক্ত করে যদি মেয়েটা কষ্ট কমে তবে কমুক না, ক্ষতি কি? তোহার হাত থামলো তিহানের বুকে কপাল ঠেকে সে আহাজারি করে চিৎকার করল, আপনি ছিলেন না, আপনি আমার কাছে ছিলেন না, কেউ ছিল না, আমি একা ছিলাম। এইটুকু বলে বিধ্বস্তি রূপটা শান্ত হয়ে এলো। মুখ তুলে একবার তিহানের বাহুতে নজর দিল। সাদা পাঞ্জাবির উপর দিয়ে বিন্দু বিন্দু রক্তের ছাপ। হাতটা নামালো সে। ধীর গতিতে তিহানের পিঠ জড়িয়ে ধরে বুকে মাথা গুজে দিল। চোখ বুজে মৃদু গলায় বলল, তারপর লোকটা এলো, চেপে ধরল, গায়ে হাত দিল, ঠোঁট ছোঁয়ালো, কামড় দিল। জানেন, আমি চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, আমি পারিনি। লোকটা ছাড়লই না। চিৎকার করলাম, কেউ শুনল না। ওই স্পর্শগুলো না আমার সহ্য হচ্ছিল। কোমরে, পিঠে, বুকে, গলায়, সব জায়গায় কেমন দুর্গন্ধ। এরপর হঠাৎ আমাকে ছেড়ে দিল। লিপস্টিক ডলে চুল এলোমেলো করে দিল। আমি কিছুই করতে পারলাম না, অথচ লোকটা কিছু না করতে পেরেও যেন সব করে ফেলল। থামল তোহা। কিছুক্ষণ নীরব থেকে ক্রন্দনরত কণ্ঠে অবিরাম করে বলল, স্বর্ণা আপু কেন আরও একটু আগে আসলো না? আপনি কেন আসলেন না? আমি তো অপেক্ষা করেছিলাম আপনি আসবেন, ছাড়িয়ে নেবেন আমায় বলে। আরও দুমড়ে মুচড়ে উঠল আরক্তিম মুখটা। চোখের পানি বাঁধটা ভেঙে গেল। গড়গড় করে গড়িয়ে পড়তে থাকলো তিহানের বুক ভিজিয়ে। তিহান বুঝল, জানল তোহার সাথে অতিমাত্রা খারাপ কিছু হয়নি, তবে যেটুকু হয়েছে সেটুকুই বা কম কি? এই অতিশয় পবিত্র মেয়েটার মনে গভীর কালো দাগ বসিয়ে দেওয়ার জন্য এইটুকু খুবই যথেষ্ট। আসলেই তো সে কেন এলো না? তার তো দায় ছিল মেয়েটাকে আগলে রাখার। কেন পারল না? পরিপূর্ণতা পাওয়ার সেই সময় কেন ব্যর্থ হতে হলো তাকে? আচ্ছা, আমি কি কলঙ্কিত হয়ে গেছি? বলেই নির্বোধ শিশুর মতো তিহানের মুখপানে চাইল তোহা। তিহানের কঠিন পুরুষ চোখেও জলে আনাগোনা। তার এক ফোঁটা টুপ করে গড়িয়ে পড়ল তোহা কপালের উপর। চোখের কানিশ বেয়ে তা নিচে পড়ে গেল। নিমিষে তিহান সামলালো। তোহার গালে হাত রেখে গাঢ় কণ্ঠে বলল, তুমি সব চাইতে পবিত্র, কলঙ্ক তোমাকে ছুঁয়ে দিতে অপরাগত। চোখ নামালো তোহা। নীরবে এক ফোঁটা জল বিসর্জন দিল। এই লোকটা তাকে পবিত্র মনে করলেও অন্যরা তো তাকে কলঙ্কিতই মনে করছে। তাদের চোখ তো সে নিকৃষ্ট, অপবিত্র। এই যন্ত্রণা থেকে সে কি করে মুক্তি পাবে? বেশ কিছুক্ষণ নীরবতা
কাটল। তোহা বলল, একটা কথা বলি, বলো। আপনি আমাকে বিয়ে করেন না, লোকে খারাপ বলবে। মুহূর্তেই কানে ঝাঁঝা লেগে গেল তিহানে। ক্রোধানলে হৃদয় পুড়ে ছারখার। তার ভালোবাসাকে এত সস্তা ভাবে মেয়েটা। এর ভিত্তি কি এতটাই নড়বড়ে, এত অকপটে? নির্দ্বিধায় এই কথাটাই বলে ফেলল মেয়েটা। এত সহজে হাত মুষ্টিবদ্ধ করল তিহান। ক্রোধে শক্ত হয়ে এলো মুখের জোয়াল। কণ্ঠে কাঠিন্য নিয়ে এসে কোনো রকমের উচ্চারণ করলো, কি বললে তুমি? তোহা তাকালো এক মুহূর্তের জন্য। পরক্ষণে তিহানের অগ্নিদৃষ্টির সামনে মাথা ঝুঁকে গেল, দ্বিরুক্ত করল না। তিহান গরম স্বাদ ছাড়ল। পিঠে পিছে মালিশ করে আতশোয়া হয়ে তোহাকে বুকে জড়িয়ে নিল। মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কাট কাট কণ্ঠে বলল, চোখটা বন্ধ করে রাখো, ঘুমানোর চেষ্টা করো। তোহা চোখ বন্ধ করলো, কিন্তু ঘুম আসলো না। সেই ভয়ঙ্কর মুহূর্তটা মনে পড়ে গেল। চকিতে চোখ মেলল। বুকে ধুকপুকানি আবার বাড়ছে, অস্থির লাগছে। হুট করে তিহানের বুক থেকে সরে গেল সে। তিহানের চোখ বুজেছিল। তোহার সরে যাওয়ায় চট করে তাকালো। আতশোয়া অবস্থা থেকে একটু উঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? পুরো কথা শেষ হলো না। তার আগেই তোহা হামলে পড়ল। দুহাতে গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে পাগলের মতো কাঁদতে কাঁদতে তুলনাহীন বিষাদ নিয়ে বলল, আপনি ছোঁয়ার আগেই আমাকে ওই লোকটা ছুঁয়ে দিল কেন? বেকায়দায় পড়ে গেল তিহান। তোহা কস্মিক কালো তার এত কাছাকাছি আসেনি, না এসেছে সে নিজের থেকে। আমতা আমতা করল তিহান। তোহার প্রশ্নের উত্তরটা তার কাছে নেই। মেয়েটাকে শান্ত করার উপায় কী তবে? মস্তিষ্ক শূন্য। সব পরিস্থিতি সামলে দিতে পারলেও এখন সে নিজেই বেসামাল হয়ে পড়েছে। তোহা কাঁদছে হাউমাউ করে। সব কষ্ট যেন ধুয়ে যাচ্ছে সেই পানির সাথে। হৃদয় বিদারক যন্ত্রণাগুলো কান্নারূপে ঝরে পড়ছে বৃষ্টির মতো তিহানের কাঁধ ভিজে চুপচুপে। তোহার গায়ে ভারী শাড়ি যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। তিহান দ্বিধাগ্রস্তভাবে আলতো করে হাত রাখল তোহার বাহুতে। খানিকক্ষণ ইতস্তত করে বলল, তুমি। তোহা বাক্য সমাপ্ত করতে দিল না। তার আগে অনুনয়ের স্বরে বলল, আমাকে সরতে বলবেন না, আমি সরব না, এভাবেই থাকবো। উত্তরে কিছু বলল না তিহান। নিজের সাথে এক প্রকার যুদ্ধ করে মৌন মুখে ঠায় বসে রইল। তোহার কান্না থামছে, সে হালকা হচ্ছে আস্তে আস্তে। চোখ বন্ধ, ক্লান্ত শরীর ঘুমে তলিয়ে যাচ্ছে। ধীর গতিতে দরজার শব্দ, ঠক ঠক, সাথে আমজাদ সাহেব ডাক, তিহান একটু কথা ছিল, আসবো? তোহা ঘুমিয়ে পড়েছে কাঁধে মাথা রেখে। তিহান আলতো করে ধরে সরল তাকে, বালিশে শুয়ে দিয়ে শাড়ির আঁচল গুছিয়ে দূরত্ব নিয়ে সোজা হয়ে বসল। নর্মস্বরে উত্তর দিল, আসো বাবা। আমজাদ সাহেব প্রবেশ করলেন। তোহাকে শান্তিতে ঘুমাতে দেখে স্বস্তির শ্বাস ছাড়ল। ধীর গতিতে বিছানায় অপর পাশে বসে ঠোঁটে ক্ষীণ হাসি টেনে বললেন, ঘুমিয়েছে তাহলে? মাত্র শুয়েছে। কণ্ঠে জোর নেই তিহানের। আমজাদ সাহেব সময় নষ্ট করলেন না, সোজাসাপটা ভাবে বললেন, অন্তরকে কি করব? অবস্থা ভালো না। ওর বাবা মাকে ফোন করা হয়েছে। তোমার খালু দুশ্চিন্তা করছে। মেহমানরা এখনও যায়নি বাসা থেকে, বাজে বকছে। বুঝতে পারছো নিশ্চয়ই? পারছি। আমজাদ সাহেব অপেক্ষা করলেন। ছেলে নিশ্চয়ই কিছু বলবে, তার পূর্ণ বিশ্বাস আছে। তিহান ভাবল কিছুক্ষণ। কথাগুলো গুছিয়ে নিয়ে তোহার মুখের দিকে চেয়ে শান্ত স্বরে বলল, সবাই যা ভাবছে তেমন কিছু হয়নি বাবা। অন্তর চেষ্টা করেছে, তবে সময় ছিল না। স্বর্ণা তার আগে এসে পড়ছিল। তিহুকে দেখে মনে হয়েছে যা তা আসলে ঘটেনি। সবাই ভুল ভাবছে। আমজাদ সাহেব মৃদু হাসলেন। ঘুমন্ত তোহার মাথায় সহজ ছেনে হাত বুলিয়ে তিহানের দিকে চেয়ে বলল, তোমার অতি যত্নে আলগে রাখা মানুষটাকে লোকে বাজে বলছে। তাদের ভুল ধারণা কাটানোর দায়িত্ব কিন্তু তোমারই। আমজাদ সাহেব কথাটা শেষ করতেই নড়ে উঠল তোহা। ঘুমের মাঝে তিহানের দিকে কাত হয়ে শুয়ে এক হাত হাতড়ে তিহানের হাত খুঁজল। তিহান দূরত্ব নিয়ে বসেছে বিদায় নাগাল পেল না।
তিহান হাসল, নিজের হাতে এগিয়ে তোহার হাতের ওপর রাখল। তোহা অতি বিলম্বে তা আঁকড়ে ধরে গালে নিচে নিয়ে আবারও ঘুমে তলিয়ে গেল। তিহানকে অবিচার দেখালো না। বাবার দিকে চেয়ে সে নরম তবে একরোখা কণ্ঠে বলল, ওকে ছাড়া আমার কোনোভাবেই সম্ভব না বাবা। অন্তর বসে আছে দেয়ালের সাথে হেলান দিয়ে, চেহারা অবস্থা টুলটুল, রক্তপাত হচ্ছে এখনও। তুর্য এসে আবারও কয়েক ঘা লাগিয়েছে তাকে। আরমান সাহেব, আতিয়া সহ সবাই আছে ড্রয়িং রুমে, তবে অন্তরকে কেউ ধরছে না পর্যন্ত। আতিয়া তোহার কাছে যেতে চাইল, আরমান সাহেব যেতে দেয়নি। তোহার কাটা ক্ষত দেখলে কান্নাকাটি করবে আতিয়া, তা দেখে আরও ভেঙে পড়বে বাচ্চাটি। তিহান যেহেতু নিয়ে গেছে, তার মানে নিরাপদে আছে তাদের মেয়ে। একটু একান্ত থাকুক দুজন, মেয়েটার মনে হালকা হবে। তিহানের চোখে যে প্রগাঢ়তা সে আজ দেখেছে, তাতে আর কোনো কিছু ভাবার অবকাশ নেই। তিহান বলেছিল কাজে আসলে যেন তাদের ফ্ল্যাটে নিয়ে যায়, কিন্তু এই পরিস্থিতিতে কি বিয়ে পড়ানো আদৌ সম্ভব? বিকেল 4টা, অন্তরে বাবা মা এসেছে, বসেছে বসার ঘরে। এই বিকেলে বাড়িতে খুশির বন্যা বয়ে যাওয়ার কথা ছিল, তার হলো না। একটা আকস্মিক ঝড় সব উল্টোপাল্টো করে দিল। তিহান থতমত চেহারা বসে আছে, রক্তলাল চোখজোড়া অন্তরের দিকে নিবিদ্ধ। অন্তরের মা কান্নাকাটি করছেন, ছেলে হয়ে ক্ষমা চাইছেন বারবার। সে আকুতি কারো মন গলাতে পারেনি, এমনকি সোহাজ্য বসে আছে চোখে মুখে কাঠিন্য নিয়ে। মায়ের কান্নাটাও তার কাছে তেতো ঠেকছে। কিভাবে পারছে মা সব যেন এই ছেলে হয়ে ক্ষমা চাইতে? আপনারা যা দেখছেন তা আসলে ঘটেনি। অন্তর একটা নিকৃষ্ট কাজ করতে চেয়েছে, করতে পারেনি। আপনারা যা ধারণা করছেন তা ভুল। সে তিহুমানে তোহাকে কলঙ্কিত করে ফেলেছেন, তোহার ক্ষতি করে ফেলেছেন। এ ধরনের যা কিছু বলছে সব মিথ্যে, এমন কিছু হয়নি। রাশভারী কণ্ঠে বলে উঠল তিহান। তৃতীয় তলায় একজন প্রতিবেশী মহিলা তেতে উঠলেন, গা জ্বালানো কণ্ঠে ফোড়ন কাটলেন। আমরা সবাই স্পষ্ট দেখেছি মেয়েটা অবস্থা দেখেই তো বোঝা যায় সব শেষ করে তবেই ছেড়েছে। তুমি বললেই হবে নাকি? তিহান আটকে রাখলো নিজেকে। শান্ত শীতল গা হিম করা চাউনি নিক্ষেপ করে উঠে দাঁড়ালো। অন্তর সামনে যেয়ে এক হাঁটু মুড়ে বলল, তুই কি সত্যিটা বলবি? অন্তর তাকালো, নিবু নিবু দৃষ্টি। ভাবলো তারই বোকামিটা করা উচিত হয়নি। মেয়েটার ক্ষতি যতটুকু পেরেছিল করেছিল, তারপর উচিত ছিল লুকিয়ে বের হয়ে যাওয়া। এভাবে সবার সামনে ধরা দেওয়াটা এখন মনে হচ্ছে একদম ঠিক হয়নি। তিহানের চেহারা আগুন ধরানো দৃষ্টি, ভয়ে দাবানল পুড়ে যাচ্ছে সে। এই লোক যে এত ভয়ঙ্কর সে ভাবেনি। এর আগে বার তো কিছুই করেনি, তাই ভেবেছিল এবারও বইয়ের শোকে কাতর হয়ে যাবে। সে উত্তর দিল না। সে যে তোহাকে ছোঁয়া ছাড়া কিছুই করতে পারেনি, কথাটা স্বীকার করলেও তো তার সব কষ্ট পানিতে যাবে। এত মার খেলো, এত অপমান, না, কিছুতেই স্বীকার করা যাবে না। তিহান মুখের অবস্থা ভয়ঙ্কর। আচমকা দুহাতে কবজি ধরে মুচড়ে ধরল সে। আর্তনা করে উঠল অন্তর। তিহান আরও একটু ঘুরিয়ে মুচড়ে ধরল হাত জোড়া। নগ্ন উত্তেজিত হয়ে বলল, বল। হাল ছেড়ে দিল অন্তর। এ ব্যথা সহ্য করার নয়, মনে হচ্ছে হাড্ডি ভেঙে যাচ্ছে। কোনো রকম বলল সে, আমি স্বীকার করছি তোহার হাত দিয়ে স্পর্শ করা ছাড়া আর কিছুই করতে পারিনি। মিথ্যা বলছিস তখন। চুল লিপস্টিক আমি ইচ্ছে করে লেপটে দিয়েছিলাম। আমাকে আরও কিছু বলার আগে একটা হৃদয় কাঁপানো বিভৎস জিনিস ঘটে গেল। অনন্তর দুহাত মুচকিয়ে কোণু থেকে ভেঙে ফেলছে তিহান। গগনবিদারী চিৎকার করল অন্তর। কানের তালা লেগে গেল সবার। তিহানের রাগে বহিঃপ্রকাশ দেখে চমকে গেল পরিবেশ। অনন্তর মা কাঁদছে, মরা কান্না। তিহান উঠে দাঁড়ালো। আরমান সাহেব দিকে চেয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ওসব পুলিশ আমি বিশ্বাস করি না খালু। ওদের যে টাকা 2 দিনে বেরিয়ে যাবে। যে হাত দিয়ে ও তিহুর সর্বত্র ধরেছিল, সেই হাতটা আমার পক্ষে অক্ষম রাখা সম্ভব হলো না। আরমান সাহেব হতভম্ব। মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে প্রতিটা সদস্য। কেউ
কেউ ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। অন্তর অজ্ঞান। তিহান ডাইনিং টেবিলে থেকে পানি নিল, অন্তরের মুখে ছিটে দিতে দিতে সবার দিকে তাকিয়ে বলল, আপনাদের মধ্যে কেউ আর কখনো তোহাকে খারাপ কিছু বলার আগে দুবার ভাববেন। ও শুধু বাজে পরিস্থিতির শিকার, আর কিছুই না। আসরের আজান দিয়েছে। বাইরে ঝড় নামছে। গুমোট কালো মেঘের আধারে ছেয়ে গেছে শহর। তোহা ঘুমাচ্ছে তখন, চিন্তিত, নীরব। মাথার কাছে বসে আছে আতিয়া। তাকে ডেকে এনে তোহার কাছে বসিয়ে রেখে তিহান গেছে ওই ফ্ল্যাটে। অনন্ত মা বাবা এসেছে, কিছু একটা হয়তো হচ্ছে সেখানে। তার মেয়েটা মুখটা পানসে, ফ্যাকাশে, দুগালে শুকিয়ে হালকা দাগের স্পষ্ট হয়ে উঠেছে কান্নার সরল রেখাগুলো। আতিয়ার চোখ দিয়ে টুপ করে একটা পানির ফোঁটা পড়ল। মেয়েকে খুব করে বধূ বেশে দেখার শখ হয়েছিল তার। এভাবে বিধ্বস্ত অবস্থা নয়, ধুমধাম শব্দ, সাথে অনেকগুলো পদচারণ। আতিয়া চকিতে সোজা হয়ে বসল। বিকট শব্দে ঘরের দরজা খুলে যেতেই ঘুম ভাঙল তোহার। অনন্ত সামনের ফ্লোরে ছিটকে পড়েছে। পিছে তিহান, তুর্য, বাবা, খালুরা। আলুথালু অগোছালো আবেশে ধরফরিয়ে উঠে বসল তোহা। মুখ চুপসে গেছে। অন্তরকে দেখে ভয়ে কাঁপছে হাত পা। খুব দ্রুত ঘেমে যাচ্ছে শরীর। পাশে তাকিয়ে একবার মাকে দেখল তোহা। ভরসা পেল, আঁকড়ে ধরল মায়ের হাত। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। কেন যেন মনে হচ্ছে অন্তর আবারও হামলে পড়বে, আবারও তাকে ছুঁয়ে দিবে সেই নোংরা হাতে। কেউ বাঁচাতে পারবে না। সে আবারও বাজে স্পর্শে সংশয় শঙ্কিত হয়ে যাবে। তিহান কাছে আসলো, তোহার পাশে বসে তাকে কাছে টেনে নিয়ে ধীর গলায় বলল, এখনও তো আমি আছি, ভয় নেই, চোখ খুলো। তোহা চোখ খুলল। অন্তরের দিকে না তাকিয়ে ভয়ক্ত গলায় থেমে গেলে বলল, ওনাকে নিয়ে যান প্লিজ, উনি আবারও আমি নিয়ে যাবে, আমার ভয় করছে। তিহান শক্ত করে ধরল তাকে। ভয় এখন না কাটালে মেয়েটা সারা জীবন এটা বেয়ে বেড়াবে, যা সে হতে দিবে না। তোহার উৎকণ্ঠা ভয়াত্মক চেহারা দেখে ভিজে উঠল উপস্থিত সবাই চোখ। তিহান গলার স্বাদ বলল, তুমি তাকাবে নাকি না? তোহা তাকালো এবার একেবারে অন্তরের দিকে। তার রক্তাক্ত চেহারা বিবস্বভাবে ঝুলে থাকা হাত দিয়ে মুহূর্তে মাথা ঘুরে উঠল তার। তিহান তার কানের কাছে মুখ নিয়ে তৃপ্তি ভরা কণ্ঠে বলে, এই হাত দিয়ে ও আর কখনোই বাজে ছোঁয়া দিতে পারবে না। তোহা চিৎকার দিল, হাঁসফাঁস করল। অনন্ত হাতটা কেমন দুলছে। অনন্ত ক্ষমা চাচ্ছে, জড়ানো কণ্ঠে বলল, ক্ষমা চাচ্ছি, আমাকে ছেড়ে দেন। যদিও মনে মনে একটা প্রচণ্ড রকমের শান্তি হচ্ছে, তবু এই বিভৎস হাতের দৃশ্য বেশিক্ষণ সহ্য করতে পারল না তোহা। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল তিহানের বুকের ওপর। শ্রাবণের বিধ্বংসী ঝড়ো হাওয়া উত্তাল হয়ে উঠেছে প্রকৃতি। তীব্র বাতাসে বন্ধ জানালার কাঁচ পর্যন্ত কম্পিত হচ্ছে বারংবার। সমগ্র ছেয়ে যাচ্ছে ধুলোয়। এখন শুধু প্রেমবর্ষণ নেমে আলোড়িত পরিবেশ মধুর হয়ে ওঠার অপেক্ষায়। কাচের জানালায় পর্দা সরানো। তিহান দাঁড়িয়ে আছে জানালার কাছে, চোখের দৃষ্টি নিবদ্ধ আবছা অন্ধকারে বিছানায় শুয়ে থাকা তোহার মাঝে। বজ্রপাত হাওয়ায় আগ মুহূর্তে ঝলসে ওঠে আলোতে। মেয়েটার আপাত শোভায় চিকচিক করে উঠছে। ক্ষণে ক্ষণে সেই রূপের মোহিত হচ্ছে তিহান। অন্তর তার বাবা মায়ের সাথে চলে গেছে ঘণ্টাখানেক আগে। অনন্তর মা তিহানের পায়ে পড়ে তাকে নিয়ে গেছে। শুধু নেশা আর সৌহার্দ্য আছে, আর কোনো রসালো ঘটনা ঘটেনি। সেজন্য প্রতিবেশীরা আর এদিকে পা বাড়ায়নি। পরিস্থিতি অনেকটা শিথিল, স্বাভাবিক। সারাদিন একটার পর একটা ধাক্কা ক্রমান্বয়ে সবাই এখন ক্লান্ত, শ্রান্ত। এর মধ্যেই কাজী ডাকতে বলেছে তিহান। আজ রাতেই তাদের বিয়ে পড়াতে হবে। সে যেভাবেই হোক না কেন। পরিশেষে তিহানের অদম্য জেদের কাছে হেরে গেল আরমান সাহেব। এই ঝড় বাদলের মধ্যে কাজী আনার ব্যবস্থা করছেন তিনি। তখন অজ্ঞান হওয়ার পর তোহা মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরেছিল তিহান, কিন্তু শরীর দুর্বল হয় দারুণ
মিনিট দশেকের মধ্যে আবারও ঘুমে বিভোর হয়ে পড়েছিল তোহা। এরপর আর জাগায়নি, অন্য কাউকে জাগাতেও দেয়নি। তোহাকে নিরিবিলি শান্তময় ঘুমানোর ব্যবস্থা করার জন্য এই ঘরে কাউকে আসতেও মানা করেছে। তিহানের যে পলায়নকারী রূপ আজকে সবাই দেখেছে, তার উপর আর কোনো কথা বলার সাহস পায়নি কেউ। লাল রঙা মেহেদি মাখানো তোহার ছোট্ট হাতটা তিহান পাশে যে বসলো। কত যত্ন করে না মেহেদি লাগিয়েছে মেয়েটা, কত শত শুভ্র স্বপ্ন নিয়ে গায়ে লাল বেনারসি জড়িয়েছে এত প্রতীক্ষার পর। আজ সে তিহানের হবে বলে, কিন্তু কি হলো? সবচাইতে সুখের মুহূর্তটা আসার আগেই এই ছোট্ট জীবনের সবচাইতে অসহায় হৃদয় রক্তাক্ত করা মুহূর্তটা তার দরজায় এসে হানা দিল। চোখের পলকে ধূলিশ্বাস হয়ে গেল এতদিনে সুধাময় আকাঙ্ক্ষাগুলো। চোখ বুজে ফেলল তিহান। সেই যুবক বয়স থেকে মেয়েটাকে প্রচণ্ড রকমের ভালোবেসে সে, কিন্তু আজ পর্যন্ত কখনো তার শরীর ঘনিষ্ঠ স্পর্শ শুয়ে দেখার কথা মনেও আনেনি। উল্টো সব সময় সব বিপদ আপদ থেকে বাঁচিয়ে আলগে রেখেছে। অথচ আজ এমন একটা দিন সে প্রথমবারের মতো ব্যর্থ হয়ে গেল। মেয়েটাকে তার আগেই অন্য কেউ ছুঁয়ে ফেলল শত কষ্টে। খুব বেশি কষ্ট হচ্ছে, কিন্তু তার মনের ভিতর চেপে রেখেছে তিহান। তোহার মধ্যে যে যন্ত্রণা হচ্ছে সেটা কাছে যে এত ক্ষুদ্র ব্যথায় খুবই তুচ্ছ, সহজে উপেক্ষা করার মতো। তোহার কোমল হাতটা নিজের শক্তপোক্ত হাতের মাঝে টেনে নিল তিহান, গালের সাথে চেপে ধরে কিছুক্ষণ নিমিষে চেয়ে রইল তোহার মুখ পানে। খুব গভীরভাবে দেখল, বোঝা যায় ফর্সা মুখটা কেমন করে বিষাদ ব্যথা আচ্ছাদনে ঢেকে গেছে। তিহান আলতো করে ঠোঁট ছোঁয়ালো সেই মেহেদি রাঙা হাতের তালুতে। অস্পষ্ট স্বরে বলল, তোমাকে সেই সময়টা রক্ষা করতে পারিনি, ক্ষমা করে দিও এই ব্যর্থ প্রেমিককে। কাজী এসেছে। আরমান সাহেব জরুরি তরফ শুনে বেশ হন্তদন্ত হয়ে এই ধুলোঝড়ের মধ্যে রওনা দিয়েছে সে। এখনও বৃষ্টি নামেনি, তাই তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে। আফিয়া আস্তে করে দরজা খুলল। ঘাড় ফিরিয়ে মাকে দেখেই চট করে তোহার হাত টেনে নামিয়ে রাখল তিহান। উঠে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করতে করতে স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু বলবে মা? আফিয়া হাসল। প্রসন্ন কণ্ঠে বলল, তোর অপেক্ষার পালা শেষ হলো বলে কাজে এসে পড়েছে। আফিয়া বেরোতে ঘরের লাইট জ্বেলে দিল তিহান। সেই কৃত্রিম আলোতে ঘুমের মাঝে হালকা করে চোখ উস্কালে তোহা। তিহান কাছে এলো, মাথায় হাত রেখে নরম স্বরে ডাকলো, তিহু। এক ডাকেই তন্দ্রা কেটে গেল তোহার। পিট করে চোখ খুলে একটু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল সে। হুড়মুড় করে উঠে বসতে বসতে এদিকে ওদিকে দেখল। এলোমেলো কণ্ঠে বলল, কিছু হয়েছে? তিহান মনোযোগ দিয়ে তাকালো। মেয়েটার চুল আগোছালো, শাড়ি আগোছালো, গলায় পরনে গহনাগুলো এঁকে বেঁকে আছে। নাকে টানা নটটা সে প্রথম থেকেই খুলে কানের পাশে ঝুলছে। চোখের পাপড়িগুলো মনে হচ্ছে ঘুমের কারণে একটার সাথে আরেকটা লেগে আছে। মুখে সাজ নেই, কিন্তু এতেও যেন অকৃত্রিম নিরূপণ লাগছে। বউটা তাকে পরিপাটি সাজগোজ মোড়ানো, তবে তার বউটা একটু অন্যরকম, অগোছালো বউ। এতে অবশ্য কোনো আফসোস হচ্ছে না তিহানের। মেয়েটাকে সাধারণই অসাধারণ লাগে সবসময়। তাদের বিয়েটাও তো একেবারে অন্যরকম, নতুবা কোনো মেয়ের ভাগ্য স্বামীর ঘরে বসে বিয়ে করা। তোহা উত্তরের আশায় ফ্যালফ্যাল বিমুখ হয়ে চেয়ে রয়েছে তিহানের দিকে। কি নিষ্পাপী না দেখাচ্ছে তাকে। ঠোঁট এলিয়ে হাসল তিহান। বিছানায় কুচকানো চাদরটা টেনে সোজা করতে করতে বলল, মাথায় ঘোমটা টেনে বসো, কাজী সাহেব ঘরে আসবেন বিয়ে পড়াতে। প্রথমবারের কথাটা ধরতে পারল না তোহা। মনে হলো সে হয়তো কিছু ভুল শুনছে। তবুও তিহান তো ঘোমটাটা দিতে বলল। মাথার শাড়ির আঁচল টেনে নিতে নিতে সে ক্ষীণ স্বরে প্রশ্ন করল, বিয়ে? তিহান হাসল আরও একবার। তোহা জানালো যে তিহান কাজী ডাকতে বলেছে। ও তখন ঘুমাচ্ছিল। মেয়েটা ভেবেছে কি তাকে এত ঢিলে ঢালা তার প্রেমিক? অনেক অপেক্ষা হয়েছে, আর না। চাদরটা ঠিক করে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো তিহান। তোহার চোখে চোখে রেখে বলো, তো তুমি কি ভেবেছ তুমি বিয়ের শাড়ি পরে বধূ বেশে বসে থাকবে আর আমি
তোমাকে বিয়ে না করেই ছেড়ে দিব অসম্ভব। আতিয়া বসেছে তোহার এক পাশে, অপর পাশে বসেছে আফিয়া। তোহার মাথা এখন শাড়ির আঁচলের বদলে স্থান পেয়েছে আতিয়ার সেই বিয়ের ওড়নাটা। নাকে নটটা আবারও পরিয়ে দেওয়া হয়েছে। বিছানার অপর পাশে বসেছে তিহান আর আরমান সাহেব, আর আমজাদ সাহেব কাজী বসেছে চেহারে। ছোট খালা, ছোট খালু, কাজিনরা, সৌহার্য, নিশা, তুর্য সবাই আছে ঘরে। তোহার দৃষ্টি নামালো বিছানার চাদরের দিকে। চোখে মুখে হতভম্ব লাজুকভাবে মিশে রং। তিহানের পরনে সেই সাদা পাঞ্জাবি আর সাদা টুপি। তিহানের হাত ধরা আরমান সাহেবের হাতে। কাজী সাহেব কিছু বলছেন। তোহা অন্য চোখে এক নজর তাকালো। লোকটার সারা মুখে অদ্ভুত একটা আত্মতৃপ্তি। খানিক বাদে তিহান তার সেই ভারী পুরুষালিত কণ্ঠে বলল, আমি এই মোহরানা মেনে নিয়ে কবুল বললাম, কবুল বললাম, কবুল বললাম। শিহরে উঠল তোহা। মনে হলো কেউ যেন বিদ্যুৎ পিষ্টে করে দিয়েছে তাকে। লাজুক মুখটা আরও একটু ঝুঁকে গেল। এই মুখটা সে তুলবে কী করে? বাইরে থেকে একটা বজ্রপাতের শব্দ হলো। তিহান সাইন করলো কাবিননামায়। কাজী সাহেব আবারও বলতে শুরু করলো কথাগুলো তোহার উদ্দেশ্যে। তোহা শুনছে শুধু মন দিয়ে। খানিক বাদে কাজী তাকে প্রশ্ন করলো। তোহা সময় নিল। টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল চোখের ওপর রাখা হাতে। এত সুখ কি তার সহ্য হবে? খানিক বাদে সে নিচু স্বরে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, কবুল বলল, কবুল বললাম, কবুল বললাম। 3 বার উত্তর দিয়ে সাইন করল তোহা। বৃষ্টি নামলো তখনই। প্রবল ঝুম বৃষ্টি। তীব্র জলপাতের আওয়াজ শোনা যাচ্ছে। সমস্ত পরিবেশ মধুর হয়ে উঠছে। ধুয়ে মুছে যেতে শুরু করেছে সকল বিষাদ। প্রকৃতি প্রেমময় হয়ে উঠেছে। শ্রাবণের অযোধ্যারায় প্রেমবর্ষণ। বৃষ্টির প্রতিটা ফোঁটায় যেন প্রেমপত্রের ন্যায় অনুপম রূপে নেমে আসছে পৃথিবীর গায়ে। তিহানকে দেখে মনে হচ্ছে তার থেকে সুখী মানুষটি এই পৃথিবীতে আর নেই। জগতের বিদ্যমান সমস্ত সুখ যেন সৃষ্টিকর্তা তার এই ঘরটায় ঢেলে দিয়েছে। এই যে সামনে বসা মেয়েটা, এই মেয়েটা বাস্তবিক তার হয়ে গেছে। পবিত্র পূর্ণতা ছেয়ে গেছে তার এত প্রতীক্ষার ভালোবাসা। এতদিনের প্রেম কাহনের পরিসমাপ্তিটা ঘটে গিয়েছে অবশেষে। বিয়ে পড়ানো শেষ হতে গলা ঝাড়ল তিহান। আরমান সাহেবের দিকে চেয়ে সবার সামনে বলল, খালু, আমার কিছু কথা ছিল। আরমান সাহেব হাসলেন, বললেন, খালু না, বাবা বলো। হাসল তিহানও, বলল, আমি আর কোনো অনুষ্ঠান করতে চাচ্ছি না বাবা। যারা একটা ঘটনার কোনো কিছু বাদ বিচার না করে নির্দ্বিধায় বাজে কথা বলতে পারে, তাদের পিছে টাকা নষ্ট করে খাওয়া দাওয়া করানোটা আমার মত নেই। বিয়ে হয়ে গেছে, ব্যাস, আজ থেকে আমার বউ আমার সাথেই থাকবে। আরমান সাহেব শব্দ করে হাসলেন। তিহানের কথা কোনোরূপে আপত্তি প্রকাশ করলেন না। সবার মুখে মিটিমিটি হাসি। তোহা কিন কর্তব্যবিমূঢ়। লোকটা কী সব বলছে সবার সামনে মিষ্টিমুখ করা হলো। অল্প অল্প করে সবার সাথে কথা হলো তোহার। নিশা তো কেঁদে ফেলেছিল। সে তখন তোহাকে একা রেখে গিয়েছিল বলে ঘটনা ঘটেছে। তিহান অবশ্য তাকে মাঝে পথেই থামিয়ে দিয়েছে, বলেছে এই বিষয়ে যেন আর কেউ কোনো কথা না বলে। রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে বোনকে অনেকক্ষণ বুকে জড়িয়ে রাখলো তুর্য। বোনটা তার খুব আদরের, খুব বেশি স্নেহের। একে একে সবাই চলে গেল রুম থেকে। রুম ফাঁকা হলো। থাকলো শুধু আফিয়া আর তোহা। আফিয়া খাবার নিয়ে আসলো। তিহান খালুদের সাথে বেরিয়ে যাওয়ার আগে তোহাকে খাইয়ে দেওয়ার কথা বলে গিয়েছিল। তোহাকে পেট ভরে খাইয়ে দিয়ে অনেকক্ষণ মাথা হাত বুলিয়ে দিয়ে দরজা ভিড়িয়ে বেরোলো আফিয়া। তোহা চুপচাপ বসে রইল বিছানায় তার নিজের মানুষটার অপেক্ষায়। রাত 10:30টার দিকে রুমে আসলো তিহান। বাইরে প্রবল বৃষ্টি শব্দ মুখরিত, উজ্জীবিত চারিপাশ। প্রেমের পবিত্র সুগন্ধে সারা ঘর মো মো করছে। তিহান জানালার কাচ সরিয়ে দিল। হু হু করে বাতাস ঢুকে পড়ল রুমে। ঠান্ডা থেকে ঠান্ডাতর হয়ে উঠল পরিবেশ। তিহান আলমারি খুলল। একটা খাম বের করে এগুলো খাটের দিকে। তোহা বসে আছে মধ্যখানটায়। সে প্রবেশ করা মাত্রই সে যে
মাথা নামিয়েছে তো নামিয়েছে। তিহানের মুখে চাপা হাসি। তোহা কাছাকাছি যেয়ে বসতে আরও একটু নতজানু হলো তোহা। তিহান আলতো করে তার হাতে খামটা ধরিয়ে দিয়ে বলল, মোহরানার টাকা পরিশোধ করে দিলাম। মোটা খামটা একবার পরখ করে নিল তোহা অস্বস্তি নিয়ে মিনমিন কণ্ঠে বলল, আমি কি করব টাকা দিয়ে? এটা তোমার অধিকার বলে তোহা থুতনি ধরে মুখটা উঁচু করল তিহান। কিছুক্ষণ লজ্জারাঙা রক্তিম চেহারাটা তৃপ্তি ভরে দেখে নিয়ে আচমকাই তোহার দুগালে হাত রেখে কপালে ঠোঁট ছোঁয়ালো। কি পবিত্র সেই স্পর্শ! কোনো কামুকতা নেই, আছে শুধু নরম কোমল একজোড়া ঠোঁটের পবিত্র ভালোবাসার স্নিগ্ধতম বহিঃপ্রকাশ। খুব সময় নিয়ে গাঢ় চুমু খেল তিহান। এই প্রথম, হ্যাঁ এই প্রথমবার তোহার সজ্ঞানে তিহান তাকে কপালে চুমু খেল। এর আগে অবশ্য ঘুমের মাঝে দু একবার ঠোঁট উঁচিয়ে, কিন্তু এতটা তীব্রতা প্রগাঢ়তা নিয়ে কখনোই নয়, বা তোহাও তা উপভোগ করেনি কখনো। তোহার চোখ বন্ধ। তার নিজের মানুষটার প্রথম ঘনিষ্ঠ ছোঁয়া, তার উষ্ণ অদর স্পর্শ তার ছোট্ট কপালে। সুখে নাকি অজানা কোনো পিছুটানে হঠাৎ মুখে জলা ভারী হয়ে উঠল। আটকানোর চেষ্টা করেও লাভ হলো না। ডুকরে কেঁদে উঠল তোহা। তিহান ঠোঁট সরালো, চোখের পানিগুলো গাল গড়িয়ে যাওয়ার আগে মুছে ফেলল হাত দিয়ে। এতপর কপালে কপালে ঠেকে ধীর কণ্ঠে বলল, ওই স্মৃতিগুলো মুছে ফেলো, শুধু এইটুকু মনে রাখো আমি সব সময় আছি। সে যাই হয়ে যাক না কেন, এই আমিটা মৃত্যুর আগ পর্যন্ত তুমি প্রতিটা মুহূর্ত তাকে তোমার পাশে পাবে। তোহা কাঁদল, খুব করে কাঁদল, মন উজাড় করে কষ্টগুলা তিহানের বুকের ওপর নিগড়ে দিল। তিহান তাকে জড়িয়ে ধরে রাখলো আষ্টেপৃষ্টে খুব শক্ত করে। একসময় কান্না থামল তোহার। বুক থেকে মাথা তুলে তিহানের বাহুর দিকে চোখ পড়ল। রক্তের ছাপগুলো শুকিয়ে গেছে, সাদা পাঞ্জাবিতে স্পষ্ট সেই রক্তগুলো দেখে মনটা ভিতরে ভিতরে আবার হু হু করে উঠল। চোখে মুখে অদ্ভুত আকুলতা নিয়ে জায়গাটা হাত দিয়ে ছুঁয়ে দিল তোহা। ব্যথাতুর কণ্ঠে বলল, আপনার খুব লেগেছে তাই না? না, মিথ্যে বলছেন। তিহান উত্তর দিল না। অমায়িত হেসে উঠে দাঁড়ালো, বোতামগুলো খুলে পাঞ্জাবিটা গা থেকে ছাড়িয়ে দিল। সোফার উপরে তা মেলে দিতে খট করে পকেট থেকে কিছু একটা পড়ল ফ্লোরে। উবুর হয়ে জিনিসটা হাতের মুঠোয় নিল তিহান। এটা আনতেই সকালে বেরিয়েছিল, এই জন্য এই সময়টা তোয়ার পাশে থাকতে পারেনি। দীর্ঘশ্বাস ফেলল তিহান। জিনিসটা পায়জামার পকেটে ভরে নিয়ে কোমল কণ্ঠে বলল, মা খাইয়ে দিয়েছিল? পেট ভরেছে? ভরেছে। তিহানের পরনের সাদা চিকন হাতার গেঞ্জি। শক্ত সামর্থ্য পুরুষালিত শরীরটা এই ঠান্ডার মতো ঘামে ভেজে গেছে। বেহায়া দৃষ্টি মানুষটাকে দেখতে দেখতে হঠাৎ বাহুতে চোখ আটকে যেতে আটকে উঠল তোহা। তিহান তখন তাহার দিকে তাকিয়ে আছে। সে কাছাকাছি এসে বসতে সেই বাহু পুনরায় আটকে উঠল তোহার। কি দারুণ কষ্ট নিয়ে বলল, কিভাবে খামছিয়েছি আমি! আল্লাহ, আপনি কি পাগল নাকি? আমাকে থামাবেন না তখন? তুমি যন্ত্রণায় কাতর হয়ে খামছিয়েছিলে, আর আমি থামিয়ে দিব? এ তো সম্ভব? শীতল কণ্ঠে বলল তিহান। তারপর আস্তে করে তোহার নাকে নটটা খুলে নাকের কাছে ক্লিপ নিয়ে আটকানো অংশটা খুলতে খুলতে বলল, দেখেছ সেই কখন থেকে এসব ভারী জিনিস পরে আছো তুমি? আমার খেয়ালই হয়নি খুলে দেওয়া। কতটা অধম আমি! বলে নিজের হাতে একে একে সব গহনা খুলে পাশে রাখল সে। এরপর নির্বিকার ভঙ্গিতে সাইড টেবিলের ড্রয়ার থেকে একটা লাল বক্স করল। সেখান থেকে বেরিয়ে এলো একজোড়া স্বর্ণের ছোট্ট কানের দুল, একটা চিকন চেন আর দুটো চুড়ি। তোহা অসহায় চোখে চেয়ে রইল। লোকটা পাগলামি কোনোদিনও কমার নয়। স্বামী হোক বা প্রেমিক, সে পাগলামি করেই যাবে। তোহা অসহায় মুখে চাউনি সহজে বুঝতে পারল তিহান। গলার আগে পরানো নীল লকেটটার উপর এই চেনটা পরিয়ে দিতে দিতে সে কানের কাছে ফিসফিসিয়ে বলল, নতুন বউকে এমন খালি রাখতে
হয় না, আমি নিরুপায়। কথাটা শেষ হওয়ার মাত্রই তোহা চোখ বুজে ফেলল। লোকটা এই ভয়ঙ্কর ভালোবাসা সে ধারণ করতে পারছে না। হৃৎপিণ্ডটা কাঁপছে তীর তীর করে। জিনিসগুলো পরিয়ে দিয়ে সরে গেল তিহান। তোহা চুপচাপ বসে আছে। তিহান কিছুক্ষণ এক ধ্যানে বসে থেকে পকেট থেকে কাজল বের করলো। বলেছিলাম না একদিন তোমার চোখে কাজল পরাবো, খুব শখ আমার। এই কয়দিনে নানা ব্যস্ততায় আনতে পারিনি। সকালে মার্কেটে গেলাম কাজল আনতে, নিয়েও আসলাম, কিন্তু আসার পরে তোমাকে দেখে আর সেটা কথা আমার মনে ছিল না। এখন যখন পকেট থেকে পড়লো তখন মনে আসলো। এইটুকু বলে থামল তিহান কাজলের পেন্সিলটা পরখ করে নিয়ে। তোয়ার চোখে চেয়ে আবদার জড়ানো কণ্ঠে বলল, এখন পড়াবো একটু, বিশ্বাস করো আমি ব্যথা দেব না, খুব সাবধানে পড়াবো। তোহা আচমকাই হেসে ফেল। এতক্ষণ পর সে হাসল, মন খুলে প্রাণ খুলে। তিহান মুগ্ধ হয়ে দেখল সেই হাসি। খানিক পরে হাসি থামালো তোহা, মুখ এগিয়ে বলল, পড়ান। তিহান পড়ালো। অনেকটা সময় নিয়ে একটু একটু ছড়িয়ে গেছে, তবুও যেন অগাধ শান্তি হচ্ছে কোথাও। তোহা পিট করে তাকালো। তিহানকে মন্দ মুগ্ধর মতো তাকিয়ে থাকতে দেখে মিষ্টি স্বরে বলল, শখ মিটেছে আপনার? তিহান একইভাবে চেয়ে থাকে। স্বর্গতকৃত করল, খুব মিটেছে। প্রেমবর্ষণের তেজ বেড়েছে, উল্টো দিকে বাতাস বইছে, ফলস্বরূপ বৃষ্টির ছাট বিছানা পর্যন্ত এসে যাচ্ছে। তিহান লাইট নিভিয়ে দিয়ে এলো। তোহা মাত্রই শুয়েছে, চোখে মুখে পানির ফোঁটা লাগায় সেই নরম গলায় বলল, জানালাটা আটকে দিন, ওপাশে ঘুমালে আমি তো ভিজে যাব। তিহান জানালা লাগালো না। তোহার পাশে কাত হয়ে শুয়ে পড়ে এক হাতে মেলে বলল, আসো। তোহা কাছে আসলো, বুকে মুখ গুজলো। পিঠে তিহানের হাতের ছোঁয়া পেতেই কেমন উষ্ণতায় আবরণে মুড়িয়ে গেল। ঠান্ডা পরিবেশটা হঠাৎ আবেগী হয়ে উঠল। সে সময় বৃষ্টির ছাটগুলো গায়ে পড়তে মনে হলো না, আসলে এই জলকণাগুলো খুব বেশি প্রয়োজন ছিল। এই অতিরিক্ত উষ্ণ আবেশটা একটু উপশম করার জন্য হলেও প্রয়োজন ছিল। তোহার চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে তিহান প্রথমবারের মতো উচ্চারণ করল, ভালোবাসি। তোহা নিশ্চুপ নিবিড় হয়ে রইল খানিকক্ষণ, তারপর মিহিকণ্ঠে বলল, আপনাকেও। আপনাকেও? তিহান কি শুনতে চাইছে বুঝতে অসুবিধা হলো না তোহার, তবু কথাটা যেন গলা পর্যন্ত এসে আটকে গিয়েছে। লজ্জাগুলো দলা পাকিয়ে কণ্ঠনালীর মধ্যখানটায় কেটে গেছে। তিহান বলেছে না কিছুই, হয়তো উত্তরের অপেক্ষা করছে। খানিক লজ্জায় খেলার পর তোহা বললে দিল, ভালোবাসি। কণ্ঠ খাদে নামালো, খুব মন দিয়ে শুনলে তবেই কথাটা বোধগম্য হবে কারো। হাসল তিহান, হাতের বেনিষ্ট আরও একটু ধীর করে আদুরে গলায় বলল, ঘুমাও। ভোর হলো, বৃষ্টির তাণ্ডব বিদায় নিয়েছে সেই মাঝরাতে। কাল রাতের আবহাওয়া লেশমাত্র নেই এই রং বদলে প্রকৃতিতে। জানালার ফাঁক গলিয়ে নিস্তেজ আলো আসবে করছে। সূর্য পুরোপুরি ওঠেনি এখনো। গাছের পাতা চকচক করছে, মনে হচ্ছে কোনো দূর এসে প্রকৃতিতে নরম ছোঁয়া ধুয়ে মুছে পবিত্র করে গেছে। তিহানের ঘুম ভাঙল। তার মেলে রাখা বাহুর ওপর মাথা রেখে বুকের সাথে লেপ্টে ঘুমিয়ে আছে মেয়েটা। একটা হাতে আলতো করে তার কোমর রাখা আর আরেকটা হাত বুকের সাথে লেপ্টে আছে। আনমনে হাসল তিহার, প্রসারিত বিস্তৃত পরিপূর্ণ হাসি। কত অপেক্ষা না সে করছে এমন একটা ভোরের জন্য, যখন এই মেয়েটা তার সাথে থাকবে সর্বক্ষণ, আজীবন। মেয়েটাকে সে ছুঁয়ে দিতে পারবে কোনো বাধা ছাড়াই। তোহা যখন গভীর ঘুমে ভরসার মানুষটার বাহুডোরে সে নিশ্চিন্তে ঘুম দিয়েছিল, সব দুঃখ কষ্ট নিভিয়ে তার ঘুমন্ত মুখে ভর করেছিল এক মুঠো সুখের কিরণ। আলতো করে তোহার হাতটা সরিয়ে তাকে বালিশে শুইয়ে দিয়ে উঠে বসল তিহান। এক পায়ে কাপড় হাঁটু অবধি উঠে গেছে। আঁচলের অবস্থা বর্ণনার মতো না। ছোট্ট করে একটা শ্বাস ছাড়ল তিহান। বিছানা থেকে নেমে খুব সন্দর্পণে পায়ের কাপড়
দিল। আঁচলটা দিয়ে কোনো রকমে তোহাকে আবৃত করে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। এতপর এগিয়ে গেল বারান্দার দিকে। আকাশে আজ আগুন লেগেছে। পূর্ব দিগন্ত যেন দাবানলে পুড়ে ছারখার হচ্ছে। সেই দাবানলে রক্তিম লালাভ আভা ছড়িয়ে পড়েছে পুরো আকাশ জুড়ে। শিল্পী রং বক্সে লাল কমলা রংটা বোধহয় ভুলবশত ছিটকে পড়ে গিয়েছে আকাশের গায়ে। কমলার সাথে লাল রংটা খুব যত্নের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আকাশে অগ্নিকাণ্ড ঘটানো সেই বিশাল অগ্নিবলয়টা খুব ধীরে ধীরে উদয় হচ্ছে। উষার আলো ছড়িয়ে পড়ছে মাঝখানে। বারান্দার রেলিংয়ে হাত রেখে একাধারে সেদিকে চেয়ে রয়েছে তিহান। তার ধূসর চোখের ওপর লালাভ আকাশে প্রতিচ্ছবিত অদ্ভুত একটি সংমিশ্রণ ঘটে গিয়েছে। গুটি গুটি পায়ে আবির্ভাব উপস্থিত টের পেতেই ঘাড় ফিরল তিহান। তোহা এসেছে। রেশম কালো চুলগুলো এলোমেলো সিথি ভাগ করে পড়ে আছে দুপাশে। সদ্য ঘুম ভাঙা মায়াবী চেহারা মায়া বহুগুণ বাড়িয়ে দিয়েছে চোখের নিচে ল্যাপটানো কাজল রংটা। ঘুম থেকে উঠেই মনে হলো চোখ কসলিয়েছে। শাড়ির আঁচল এলোথেলো করে কাঁধে উঠানে মসৃণ কোমর সম্পূর্ণ দৃশ্যমান। সেই দিকে চোখ পড়তেই এতদিনে অভ্যাসবশত মুহূর্তেই দৃষ্টি সরালো তিহান। পরক্ষণে নিজের কাছে নিজেই হেসে ফেলল ভিতরে ভিতরে। তোহা পাশে এসে দাঁড়িয়েছে। তিহান তার দিকে ফিরে নিষ্পলক চেয়ে থাকলো কিছুক্ষণ। এতপর নির্দ্বিধা উন্মুক্ত কোমরে হাত গলিয়ে খুব কাছে টেনে নিল। চমকে উঠল তোহা। গলা শুকিয়ে মরুভূমি। পর মুহূর্তে মাথায় এলো এই লোকটা তো তখন তার স্বামী। তাদের ঘনিষ্ঠভাবে ছোঁয়ার সম্পূর্ণ অধিকার প্রাপ্ত। কোনো রকম চেহারা উছড়ে পড়া লজ্জাটাকে সামলে নিল সে। আলতো করে হাত রাখল তিহানের বুকের ওপর। সূর্যে আরক্তিম লাভা ছেয়ে পড়েছে দুজনের সর্বাঙ্গে। তিহান ঠোঁট ছোঁয়ালো তোহার কপালে। খুব যত্ন করে আদর করে গভীর চুমু খেলো। এতপর বুকে জড়িয়ে নিয়ে আনমনে বলে উঠল, এই রক্তিম শ্রাবণে তুমি আমার হয়ে গেলে প্রেমবতী। সমাপ্ত। ভালো থাক তোহা তিহান। ওদের ভালোবাসাময় জীবন আরও ভালো কাটুক। ইউটিউব করা আমার পেশা নয়, এটা হচ্ছে আমার নেশা। খুব ভালোবেসে কাজ করি। আপনাদের ভালোবাসা থাকলে আরও কাজ করব। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো গল্পের সাথে। আশা করি সে পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমাকে বেশি করে সাপোর্ট করবেন।